আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা গতদিন সিপিআর ১ম পার্ট আলোচনা করেছিলাম এবং সেখানে ম্যাটেরিমেডিকা রেপার্টরি দুটোই আলোচনা করা হয়েছিল। আজকে আমরা সিপিআর ২য় পার্ট আলোচনা করছি। এখানেও ম্যাটেরিমেডিকা এবং রেপার্টরি দুটোই আলোচনা হবে। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। আমরা ১ম ভিডিওতেই ইতিমধ্যে সিপিআর সম্পর্কে ধারণা নিয়েছি। সিপিআর উৎপত্তি সম্পর্কে জেনেছি। কোথায় কাজ করে, কিভাবে কাজ করে সেগুলোও জেনেছি। বলেছিলাম যে সিপিআর যে শুধু মেয়েদের উপরেই কাজ করে এমনটা নয়। ছেলেদেরও symptoms মিললে সেখানেও কাজ করে এবং মেল ফিমেল উভয়েরই চর্মরোগের জন্য কিন্তু সিপিআর বেশ ভালো কাজ করে। বিশেষ করে আ মেয়েদের জরায়ু কেন্দ্রিক, ইউটেরাস কেন্দ্রিক যে ডিসঅর্ডার গুলো আছে, রোগ আছে, ব্যাধি আছে, এগুলোর উপরে সিপিআর কিন্তু খুবই ভালো কাজ করে। আজকে সিপিআর নেক্সট পয়েন্ট আলোচনা করব, সেটা হলো এরিথিজম। এটাও খুব একটা ইম্পোর্টেন্ট পয়েন্ট, এরিথিজম। এরা সামান্য একটু যদি নাড়াচাড়া করে, মানে কাজকর্ম করার জন্য সামান্য যদি নড়াচড়া করে, সামান্য একটু যদি পরিশ্রম করে, দেখবেন এদের সমস্ত মুখমণ্ডল লাল হয়ে যাবে। সিফিয়া কিন্তু তার শরীরের শিহরণের জন্য, সংবেদনশীলতার জন্য, সেনসিটিভনেস এর জন্য তার শরীরে কেউ স্পর্শ করুক এমনটা কিন্তু কখনো সিপিয়া চায় না। মোস্ট ইম্পোর্টেন্ট সিম্পটমস হচ্ছে প্রচুর ঘাম। পুরা শরীরে প্রচণ্ড ঘাম। সেটা ক্লাইমেক্টরিক পিরিয়ডের পরেও হতে পারে, বিশেষভাবে ক্লাইমেক্টরিক পিরিয়ডের আগেও হতে পারে। প্রচণ্ড ঘাম। এদিক থেকে, এই ঘামের দিক থেকে আমরা অ্যামিল নাইট বলে যে ওষুধটা আছে, অ্যাসিড সালভ বলে যে ওষুধটা আছে, এরপরে ক্রোটোলাস, জেবরান্ডি, ল্যাকেসিস, স্যাঙ্গুইনেরিয়া, সালফার, গ্লোনাইন, এগুলোর সঙ্গে সিপিয়াকে কিন্তু একটা তুলনামূলকভাবে বইপত্র ঘেঁটে পড়ে নিতেই পারি। এক্ষেত্রে আমাদের উপকার হবে। ইপিগ্যাস্ট্রিক রিজিয়নে সিপিআর একটা অনুভূতি আছে, সেনসেশন আছে, সেটা হচ্ছে সবসময় এম্পটি অনুভব করে। এম্পটিনেস, শূন্যতা অনুভব করে। রোগী মনে করে, দেখবেন ম্যাটেরিমেডিকাতে লিখা আছে, দ্য পেশেন্ট ফিল অ্যাজ ইফ হেয়ার ইনসাইড ইন অন বিং হোল। তার পেটের মধ্যটা যেন একদম ফাঁপা, ফাঁপা হয়ে আছে, কিছু নেই, এরকম অনুভূতি। আ এই যে হোল সেনসেশন যেটা, ফিল যেটা, এটাকে আরো ভালো করে যদি বুঝতে হয় তাহলে একটা শব্দ ইউজ করাই যেতে পারে এখানে, সেটা হলো গণেশ। গণেশের অবস্থা, সিপিআর। এটা কিন্তু খুব মূল্যবান, বিষয়টা মনে রাখবেন। তাহলে এইটুকুর দ্বারা কি পেলাম? এরা খুব সংবেদনশীল। সামান্য পরিশ্রম করলে এদের মুখ লাল হয়ে যায়, শরীরে প্রচুর ঘাম আসে এবং ইপিগ্যাস্ট্রিক রিজনে একটা শূন্যতা অনুভূতি, ফাঁপা অনুভূতি। আপনারা সিপিআর মধ্যে এটা পাবেন। এখন এই রুব্রিক্স গুলো আমাদেরকে কোথায় গিয়ে দেখতে হবে? যেমন ধরেন সেনসিটিভনেসটা বললাম, জেনারেলে গিয়ে দেখতে পারেন সেনসিটিভনেস, রুব্রিক্স পাবেন। এরপরে আপনারা স্কিন চ্যাপ্টারে যেতে পারেন, সেখানে গেলেও পাবেন সেনসিটিভনেসটা। ঘামের বিষয়টা যেটা বলছি, সেটা হলো কেন্টস রেপার্টরিতে পার্সপিরেশন বলে একটা চ্যাপ্টার আছে, যেটা মেবি
1293 নাম্বার পৃষ্ঠা থেকে শুরু। সেখানে 1296 পৃষ্ঠায় যে একটা রুব্রিক্স দেখবেন আছে, পার্সপিরেশন কোল্ড, ঘামটা হয় ঠান্ডা, এক্সারশন অফ বডি, শরীরটা যদি একটু নড়াচড়া করে, অর মাইন্ড আফটার স্লাইটেস্ট, সামান্য একটু যদি নড়াচড়া করে, পরিশ্রম করে, মানসিক পরিশ্রম করে, তার শরীর ঘামে একদম ভর্তি হয়ে যায়। এছাড়াও মেলামেশার পরে ঘাম হতে পারে, রাত্রেবেলা ঘাম হতে পারে, পেতে পারেন। একদম সরাসরি নড়াচড়া করলেই ঘাম হয় এমন রুব্রিক্স যদি দেখতে চান, তাহলে 1297 নাম্বার পৃষ্ঠায় যেতে হবে। 1297 নম্বর পৃষ্ঠায় গেলে দেখবেন একটা রুব্রিক্স আছে, এক্সারশন ডিউরিং অর ওয়েকিং ডিউরিং ফার্স্ট গ্রেড রেমেডি সিপিয়া দেওয়া আছে। 1297 নম্বর পৃষ্ঠায় আরও একটা রুব্রিক্স পাবেন, পার্সপিরেশন, এক্সারশন মেন্টাল, শুধু ফিজিক্যাল নয়, এক্সারশন শারীরিক, শারীরিক মানসিক পরিশ্রমে উভয়টাতে সিপিআর প্রচণ্ড ঘাম আছে। সিপিআর ঘাম যে শুধু ঠান্ডা এমনটাও নয়, গরমও হতে পারে। দেখেন 1297 নাম্বার পৃষ্ঠার নিচে দেওয়া আছে পার্সপিরেশন মোশন অ্যাগ্রাভেশন, 1298 নাম্বার পৃষ্ঠায় দেওয়া আছে। ঘাম প্রচুর প্রচুর পরিমাণে ঘাম, প্রচুর ঘাম দেখতে হলে 1299 নাম্বার পৃষ্ঠায় গিয়ে দেখবেন প্রফিউস ঘাম নিয়ে আমরা আরো কথা বলবো। আমরা সেন্সিটিভনেস নিয়ে বলছিলাম যে এরা স্পর্শকাতর, এদেরকে স্পর্শ করা যায় না, সহ্য করতে পারে না, ইত্যাদি বিষয়গুলো বলছিলাম। তো আমরা এই জিনিসটা কোথায় গিয়ে দেখব? কেন্টস রেপার্টরিতে স্কিন চ্যাপ্টারে নাও পেতে পারেন, তবে জেনারেল চ্যাপ্টারে গিয়ে সেন্সিটিভনেস বলে যে রুব্রিক্সটা আছে, সেই রুব্রিক্সের আন্ডারে দেখলেই আপনারা পেয়ে যাবেন বলে আমি আশা রাখছি। যেমন উদাহরণ হিসাবে বলা যেতেই পারে 1398 নাম্বার পৃষ্ঠায় চলে যান, সেন্সিটিভনেস টু পেইন। 1398 নাম্বার পৃষ্ঠার উপর দিকে দেখেন রুব্রিক্স আছে, সেন্সিটিভনেস এক্সটার্নালি, যদিও সেকেন্ড গ্রেডে দেওয়া আছে, পেয়ে গেলেন। অনেক রেপার্টরিতে স্কিন চ্যাপ্টারে পাওয়া যায়, সেজন্য আমি স্কিন চ্যাপ্টারে কথা বলেছি। আপনারা দু জায়গাতে পেয়ে যাবেন। তবে যদি স্কিন চ্যাপ্টারে না পান, সেক্ষেত্রে আপনারা জেনারেল চ্যাপ্টারে গিয়ে দেখে নেবেন, পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনার পেটের মধ্যে শূন্য অনুভূতি, ফাঁপা অনুভূতি, এই জিনিসটা দেখতে হলে, মানে এই রুব্রিক্সটা দেখতে হলে আমাদেরকে কেন্টস রেপার্টরির অ্যাবডোমেন বলে যে চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের 546 নাম্বার 546 বলে একটা পাতা আছে। অ্যাবডোমেন চ্যাপ্টারের 546 নামে একটা পাতা আছে। সেখানে গিয়ে যদি দেখবেন একটা রুব্রিক্স আছে, এমটিনেস, অ্যাবডোমেন এমটিনেস, পেটটা শূন্য অনুভব করছে। কখন? এই শূন্য অনুভবটা যদি রোগী এমটিনেস, ইরাকশন এমএল হৌ করে ঢেকুর তুললেই ধরেন আরাম পেল রোগী। দেখেন তো কি ওষুধ আছে। আমি সবসময় একটা কথা বলি যে রোগী দেখতে হবে অল্প, কিন্তু রোগী সারতে হবে বেশি। আপনি ধরেন 5টা রোগী দেখলেন দিনে, আপনাকে 4টা ভালো করতে হবে। কিন্তু আপনি 100 রোগী দেখলেন, কিন্তু 80টাই ভালো হলো না, এমনটা করা যাবে না। কেস টেকিং করার সময় খুব ধৈর্য ধরে কেস টেকিং করতে হবে, ধৈর্য ধরে সময় দিয়ে কেস টেকিং করতে হবে। যারা প্র্যাকটিস শুরু করেছেন তাদেরকে অবশ্যই সিনিয়র ডাক্তারের কাছে গিয়ে ঘুরঘুর করতে হবে, আমি ডাক্তার সাহেব যাকে আজ দেখছেন, যাকে আজ শুনছেন,
যার কথাগুলো শুনে ইন্সপায়ার হচ্ছেন সেও একাধিক ডাক্তারের পেছনে দৌড়ে বেরিয়েছে। তারপরেই এই অল্প বয়সে আল্লাহ তাকে কিছু হোমিওপ্যাথি সম্পর্কে ধন দৌলত দিয়েছে। তবে এখনো অনেক কিছু অজানা। কারণ হোমিওপ্যাথি এমন একটা জগৎ, সাগরের যেমন কূল কিনারা থাকে না, ঠিক এরও কোনো কূল কিনারা নেই। সাগরের তলায় যেমন পৌঁছাইতে বহুত সময় লাগে, এই হোমিওপ্যাথি জগতেরও সেই তলায় পৌঁছাইতে বহুত সময় লাগে। হয়তো সেই জিনিসটা পেতে, পেতে দুনিয়া থেকেই চলে যেতে হবে আমাদেরকে। সেজন্যই হোমিওপ্যাথির জনক, আবিষ্কারক, উদ্ভাবক হ্যানিম্যান বলেছিল, "তোমাদের জন্য আমি কিছুই করে যেতে পারলাম না।" এত কিছু করে গেছে, তারপরেও কিছুই করে যেতে পারেনি। মরহুম ডাক্তার হাসান মির্জা স্যারও এটা বলে গেছেন। আলাউদ্দিন স্যার, হোমিওপ্যাথি কনসেপশন বইয়ের লেখক, তিনিও বলে গেছেন, "কিছু করে যেতে পারলাম না রে।" কিন্তু দিব্যি দিনের পর দিন ধরে নিয়ে গিয়ে বাড়ি থেকে উনি আমাকে শিখিয়েছেন। আজকাল রোগীদের একটা বিষয় দেখি, ডিগ্রি নিয়ে টানাটানি, ডেজিগনেশন নিয়ে টানাটানি। বহু ডেজিগনেশন আছে, মাঠে খেলার এক্সপেরিয়েন্স নেই। হাসান মির্জা স্যার বলতো, তার কোনো দামই নেই। তার কোনো কি নেই? দামই নেই। এই যে দেখেন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে ছোট্ট। এই যে এমটিনেস বলছি না? এটা ফার্স্ট গ্রেডে আছে সিপিআর ৫৪৬ নাম্বার পৃষ্ঠায়। দেখেন কতগুলো ওষুধ আছে। আরেকটা রুব্রিক্স বললাম, এমটিনেস, ইরাকশানাবেল। এই দুটোর মধ্যে পার্থক্য কি? সিপিয়া কিন্তু ফার্স্ট গ্রেডে আছে এমটিনেস এবং আ সেকেন্ড গ্রেডে আছে ইরাকশানামেল এ। কিন্তু এই দুটো রুব্রিক্সের মধ্যে ইরাকশানামেল এটার দাম বেশি। এমটিনেস, পেট ফাঁকা, শূন্য হয়ে আছে। এটা ঢেকুর তুললে আরাম। কিন্তু সোজা জিনিসটা কি? বাস্তব জিনিসটা কি? খাইয়া দেয়া পেটটা বিশাল বড় গোপালের মতো আমরা বড় করি। একদম টাইট হয়ে গেছে। পেছন দিক দিয়ে যদি একটু বায়ু বের হয়, মুখ দিয়ে যদি একটু হেউ হেউ করে ইরেকশন হয়, ইরাকটেশন হয়, তাহলে আরাম। মানে বাতাস বেরিয়ে গেলে, মলমূত্র বেরিয়ে গেলে কিছুটা আরাম হয়। কিন্তু ঠিক তার বিপরীত, পেট এমনি ফাঁকা, ওই ফাঁকার উপরে আবারও বাতাস বের করলে আরাম হচ্ছে। তাহলে এই দুটো রুব্রিক্সের মধ্যে ইরাকশন, হ্যামেল আরাম। দেখেন রুগী আপনাকে বলবে, "ডাক্তারবাবু, আমার পেটটা সবসময় শূন্য অনুভব করে।" খুব যদি চৌকন্না বা রুগী না হয়, তাহলে কিন্তু কখনোই বলতে পারবে না যে, "ঢেকুর উঠলে আমার আরাম হয়।" কিন্তু আপনি যখন রেপার্টরি করবেন, কেস করবেন, কেস করা হয়ে গেলে সিম্পটমস গুলো যখন রেপার্টরি থেকে ইম্পোর্ট দিয়ে দেখবেন, তখন এই জিনিসটা আপনার চোখে পড়বে। রুগীকে তখন ক্লিয়ার করার জন্য, জাস্টিফাই করার জন্য রুগীকে যখন প্রশ্ন করবে, "হাগো, তোমার যে বলছিলে পেট সবসময় শূন্য অনুভব করে, তুমি কি ওই ঢেকুর উঠলে ওই সেই শূন্য অনুভূতিটা ভালো বোধ করো?" "হ্যাঁ ডাক্তারবাবু, আপনি কি না বলেছেন বলেন দেখি, আপনি কি জিন ডাক্তার নাকি?" আমাকে অনেক সময় রুগীরা বলে। আসলে আমার কাছে কিছু নেই। এই জিনিসগুলো আমি সিনিয়র ডাক্তারদের পেছনে ঘুরে শিখেছি। শিখতে হবে। আচ্ছা। এরপরে দেখেন, ওই তার ঠিক নিচেই দেখেন লিখা আছে, "এম্পটিনেস ইজ স্টুল আফটার।" এটা তো স্বাভাবিকই। আপনার যতটুকু প্রয়োজন নিল, বাকি বর্জ্য মল আকারে বেরিয়ে গেল। তো বেরিয়ে গেলে তো এমটি হবেই। এই রিব্রিক্সের যদিও ওখানে সিপিয়া আছে, কিন্তু এর দাম নেই যতটা ইরাকটেশন এমএল এর দাম আছে। দাম নেই এমটিনেস যদিও ফার্স্ট গ্রেডে সিপিয়া আছে তারপরেও। আমার ভিডিওটা সামনে চালিয়ে রেখে বইটা বের করেন। বইটা বের করে কথাগুলো মনোযোগ সহকারে শোনেন। একাধিকবার রিপিট করেন। ইন্সপায়ার হবে। ইন্সপায়ার হবে। আচ্ছা, এমপ্টিনেস গেল। এরপরে হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন। আপনারা নিশ্চয়ই হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন কি সে বিষয়ে আ জানা আছে। অ্যাবডোমিনাল অ্যানাটমি আপনাদের জানা আছে। অথবা আরেকটা বিষয় আছে হাইপোকন্ড্রিয়াসিস সে সম্পর্কেও আপনাদের জানা আছে। মানে যার কামই হইল খালি টেনশন।
যার কামই হলো টেনশন। দেখেন একটা অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সঙ্গে। রাগ করবেন না। বহুত কিছু শেয়ার করতে হয় এগুলো আলোচনা করতে গিয়ে। এখন মেক্সিমাম রুগীদের মধ্যে একটা জিনিস দেখি, একটা বিষয় দেখি, সামান্য বিষয়ে এরা ভেঙে পড়ে। সামান্য বিষয়ে ভেঙে পড়ে। আমার এই ভিডিওর মাধ্যমে আপনি একটা মেসেজ পৌঁছাইতে চাই। যতজন দেখবেন তারা সবাই এই মেসেজটা পাবেন। দেখেন, আপনার যেটা না, আপনার যেটা না, সেটা আপনি যত চেষ্টাই করেন না কেন, আপনি ধরে রাখতে পারবেন না। যেমন উদাহরণ দিই, আপনার ব্যাংকে অনেক পয়সা আছে। আপনি কাউকে কোনো কাজের জন্য ফান্ড ট্রান্সফার করছেন। যতটুকু টাকা ফান্ড ট্রান্সফার করছেন, সেই টাকাটা মানে এইরকম একটা রুগী পেয়েছি এখান থেকে তার অসুস্থতা আরকি। তো প্রায় ৳৫,০০,০০০ মতো আরকি সে ট্রান্সফার করতে গিয়ে সেটা অন্য কোনো একটা অ্যাকাউন্টে চলে যায়। যার অ্যাকাউন্টে চলে যায় সে একজন প্রবাসী। আচ্ছা, চলে গেল। কোনোভাবে তার সাথে যোগাযোগ করতে পারছিল না। ব্যাংকে ইনফরমেশন জানাই। তারা বলে ৩ থেকে ৭ দিন সময় লাগবে, আমরা ব্যাপারটা দেখছি। কিন্তু রুগীটা এইটা নিয়েই ঐদিন এত পরিমাণ স্ট্রেস নিয়ে ফেলেছিল, anxiety গ্রস্ত হয়ে পড়েছিল যে সে অসুস্থ হয়ে যায়। এখন কথা হলো, আ দেখেন ব্যাংক এমন একটা জিনিস আপনার পয়সাটা টুক করে নিয়ে নেবে। কিন্তু আপনারই পয়সা যেটা ডিজিট আকারে জমা আছে সেটা দিতে নানা জায়গায় সিগনেচার করো, নানা কিছু দেখো, এটা করো, ওটা করো, অনেক ফ্যাসিলিটিস। বাট যখন নেবে তখন টুক করে নিয়ে নেবে। তো ওই ব্যক্তির টাকাটা দিতে তো ৩ থেকে ৭ দিন সময় লাগবে। সে চিন্তায় অসুস্থ হয়ে পড়ে গত ২৬ তারিখ আমাকে মিরপুরে দেখাতে আসে। দেখেন, উনি নিশ্চয়ই টাকাটা ফেরত পাবে। কিন্তু এই যে অসুস্থ হয়ে উনি মাইল্ড স্ট্রোক করলেন, ক্ষতি কার হলো? উনার হলো। যদি নাই পেতেন তাহলে ওই পয়সাটা উনার প্রয়োজন ছিল না, যার প্রয়োজন ছিল তার কাছে চলে গেছে। তাই বলে তো নিজেকে অসুস্থ করলে হবে না। নিজেকে আরো সতর্ক বান তৈরি করতে হবে, সতর্ক হইতে হবে এবং সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। তবেই গা, তবেই গা কি নেক্সট টাইম আর এরকম হবে না। তাই চিন্তা করবেন না। যেটা চলে যাওয়ার চলে যাবে। আপনাকে ভালোবাসতো আপনার স্ত্রী, সন্তান। স্ত্রীর অন্য জায়গায় চলে গেছে, আপনি অসুস্থ, আমি এমনও রুগী পেয়েছি, সে চলে যাক। যেতে দেন। যে আপনার না, যে জিনিস আপনার না, সে কখনোই আপনার কাছে থাকবে না। অসুস্থ হবেন না। প্রত্যেকটা প্রেজেন্ট মুহূর্তের জন্য নিজেকে প্রস্তুত রাখবেন। প্রত্যেকটা। কোনো দুশ্চিন্তার দরকার নাই। এই হাইপোকন্ড্রিয়াসিস এর রোগী যারা, তাদের অভ্যাসই হচ্ছে anxiety র মধ্যে থাকা। কোনো সাইকিয়াট্রিস্ট এর কাছে গেলে তারা তখন লিখে দেয় anxiety disorder। এরকম করবেন না। ঠিক সিপিআর মধ্যেও এরকম আছে মেন্টাল সিম্পটমস আমরা জানবো। কিন্তু এর একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হলো যখনই কোনো জিনিস নিয়ে এরা দুশ্চিন্তা করছে, তখনই তার পেটটা ফুলে যাচ্ছে। কি দরকার ছিল দুশ্চিন্তা করার? না করলেই তো ফুলতো না। সমস্যা হচ্ছে করিও না। বিশেষ করে আমাদের যে ইঙ্গুইনাল রিজনটা আছে মানে ২ কুঁচকি যেটাকে বলেন, সেই ইঙ্গুইনাল রিজনটা ফুলে যাচ্ছে। অনেক সময় এই যে লিভার, এই অংশটা ফুলে যায়। অনেক সময় পেটটা ভার মনে হয় এবং মনে হচ্ছে যে একদম ট্রাকে যেমন করে লোড করে পেটটাকে ঐরকম করে লোড করা হয়েছে। ৫৫১ নাম্বার পৃষ্ঠায় গিয়ে দেখবেন যে রুব্রিক্স দেওয়া আছে। হয়তো ২-১ টা পেজ এদিক ওদিকে হতে পারে। কারণ আগে মুখস্থ ছিল কিন্তু এখন চর্চার ভিড়ে মানে চর্চা আগে যেভাবে বই করা হতো, এখন তো আর ওভাবে হয় না প্র্যাকটিসের জন্য। খুব কমে গেছে। আগে তো পেজ বাই পেজ আমি রেপার্টরি বলতে পারতাম। আমার ওস্তাদ যিনি ছিলেন, এখনো উনি জীবিত আছেন। উনি আমাকে কখনো রেপার্টরি ধরে আটকাতে পারেননি। এটা হয়তো এই ভিডিও যারা শুনছেন অনেকেই জানেন। কিন্তু এখন চর্চার ভিড়ে অনেকটা ভুল হতে পারে।
ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা ১-২টা পেজ এদিক ওদিক করে মিলিয়ে নিলেই দেখবেন যে সেগুলো মিলে গেছে। আচ্ছা। এছাড়াও সিপিআর একটা মডালিটি আছে। টাইম মডালিটি সেটা হলো পেটে ব্যথা হয় দুপুরের আগে ঠিক ৯ টার দিকে। ঠিক সকাল ৯ টার দিকে সিপিআর কিন্তু একটা পেটে ব্যথা পাবেন। এছাড়াও মাসিকের সময় হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ানে ইত্যাদি তো নানা ধরনের কমপ্লিকেশন আছেই। আচ্ছা। নেক্সট পয়েন্ট যেটা সেটা হচ্ছে আ সে তো বললাম পেটটা বড় এবং লাইক গণেশের মতো। নেক্সট ইম্পোর্টেন্ট সিম্পটমস সিপিয়া। আহা! মারাত্মক দামি সিম্পটমস। মারাত্মক সেটা হচ্ছে সিপিয়া মারাত্মক ধরনের একটা শীতকাতর রোগী। যতগুলো শীতকাতুরে রোগী আছে, প্রধান শ্রেণীর যতগুলো আছে, তার মধ্যে সিপিয়াকেও আপনি রাখতে যদি ভুল করেন, তো চরম লেভেলের ভুল হবে। এ হচ্ছে শীতকাতুরে রোগী। আমরা যদি রেপার্টরির ১৩৪৮ মেবি ৪৮ নাম্বার পৃষ্ঠায় যাই, একটা রুব্রিক্স পাবো কোল্ড ইন জেনারেল অ্যাগ্রাভেশন। কোল্ড ইন জেনারেল অ্যাগ্রাভেশন। দেখবেন সিপিয়া যতগুলো ফার্স্ট গ্রেডের মেডিসিন আছে তার মধ্যে সিপিয়াকেও দিয়েছে এবং এরা ঠান্ডা বাতাস, ঠান্ডা থেকে এরা অসুস্থ হয়ে যেতে পারে। তাই মনে রাখবেন সিপিয়া চূড়ান্ত লেভেলের, চরম লেভেলের একটা শীতকাতরে রোগী। নেক্সট পার্টিকুলারলি রোগীরা যে জিনিসটা আমাদেরকে নোটিস করে, এই ঠান্ডা যেহেতু বলছি, বলেই শেষ করি। যেটা খুব অল্প সংখ্যক ঔষধের মধ্যে আমরা দেখতে পাই, সেটা হলো যে এ রোগীর যদি দেখেন যে পাটা ঠান্ডা, when the legs become cold, তখন দেখবেন hands become warm. পা যদি ঠান্ডা হয়, হাত গরম হবে। রিভার্সে এসে যদি হাত ঠান্ডা হয়, পা গরম হবে। পা গরম হবে এবং কোনোভাবেই ঠান্ডা বাতাস, ঠান্ডা সিপিয়া সহ্য করতে পারবে না। যেহেতু হাত ঠান্ডা, পা গরম, পা ঠান্ডা, হাত গরম, একটা রিভার্স আছে। আমাদেরকে এই রুব্রিক্সটা অবশ্যই দেখে নিতে হবে এবং সিপিয়া প্রেসক্রিপশন করার সময় রোগীদেরকে কিন্তু এ বিষয়ে আপনাকে একটু যাচাই করে নেওয়াটাই ভালো বলে আমি মনে করি। কারণ আমি যে ঠান্ডার কথা বলছি, রোগী অজ্ঞান পর্যন্ত হয়ে যায়, ফেইন্ট পর্যন্ত হয়ে যায়। ধরেন এখন তো আমাদের রাজশাহীর কথাই বলি, প্রায় ৪৪-৪৫ কমসে কম হলেও ৪৩.৪৫ হয়ে যাচ্ছে তাপমাত্রা। এই গরম থেকে এসে যখন এসির মধ্যে ঢুকবে বা বাসায় একটু ধরেন ঠান্ডা, তার মধ্যে ঢুকবে, এ রোগী অজ্ঞান হয়ে যাবে। পেজ নাম্বার ১৩৬০ এ যেয়ে দেখবেন এই রুব্রিক্সটা দেওয়া আছে, ফেইন্টনেস, হিট হোয়েন কোল্ড ড্যামে। দেখেন এই আলোচনাগুলোর দ্বারা আপনি কি পাচ্ছেন? আপনি ম্যাটেরিয়া মেডিকা পাচ্ছেন, আপনি রেপার্টরি পাচ্ছেন। আপনি যে কতখানি ইমপ্রুভ করতেছেন এই আলোচনাগুলো শুনে, সেটা প্র্যাকটিসে গিয়েই আপনি মনে করবেন। উল্লেখযোগ্য সিম্পটমস আছে ফেইন্টনেস মিন্স ডিউরিং মাসিকের সময় রোগী অজ্ঞান হয়ে যাচ্ছে। কি সাংঘাতিক কথা গো! চলেন আমরা খুঁজবো সে হাত ঠান্ডা পা গরম, পা ঠান্ডা তো হাত গরম। আমরা এক্ষেত্রে চলে যাব রেপার্টরিতে একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে এক্সট্রিমিটিস বলে চ্যাপ্টার। সেই এক্সট্রিমিটিস চ্যাপ্টারে গিয়ে আমাদেরকে খুঁজতে হবে। আমি বলে দিই খুব সহজেই, আপনাদের কষ্ট করতে হবে না, রেপার্টরি পাতা উল্টান। পেজ নাম্বার ৯৬০ এ চলে যান। পেজ নাম্বার ৯৬০ এ চলে যাবেন। দেখবেন মেইন চ্যাপ্টার হচ্ছে এক্সট্রিমিটিস, রুব্রিক্স হচ্ছে কোল্ডনেস, সাব রুব্রিক্স হচ্ছে লোয়ার লিম্বস, অল্টারনেটস, ওই যে রিভার্স কথাটা বলেছি, ওই রিভার্সটাকে এখানে অল্টারনেটস বলেছে। অল্টারনেটস উইথ হিট ইন হ্যান্ড,
উইথ হিট ইন হ্যান্ড, হাতটা গরম থাকছে আর লোয়ার লিম্বসটা কি থাকতেছে? ঠান্ডা থাকতেছে। কোল্ডনেস লোয়ার লিম্বস, কোল্ডনেস লোয়ার লিম্বস, লোয়ার লিম্বস বলতে মাজার থেকে নিচের অংশ। অল্টারনেট উইথ হিট ইন হ্যান্ডস, হাত, হ্যাঁ, এটা যখন গরম থাকতেছে তখন লোয়ার লিম্বস কি থাকতেছে? ঠান্ডা থাকতেছে। আচ্ছা, তার ঠিক নিচে চলে যান। সেকেন্ড গ্রেডে দেখবেন সিপিয়াকে পাবেন কোল্ডনেস লোয়ার লিম্বস, কতটা ঠান্ডা? লাইক আইসি কোল্ড, বরফ যেমন ঠান্ডা ঠিক তেমনটাই ঠান্ডা হচ্ছে সিপিআর এই হাত। এছাড়াও আমরা যদি পার্টিকুলার ওয়ান সাইড দেখি, সেক্ষেত্রে 961 নাম্বার পৃষ্ঠায় গেলে আমরা একটা রুব্রিক্স পাবো, এক্সট্রিমিটিস কোল্ডনেস, লেগ রাইট, লেগ রাইট, ডান পা চিল ডিউরিং। আমরা দেখতে পারি, আমরা দেখতে পারি। আমি কোনো একটা বইতে পড়েছিলাম, আমার মনে নেই, রোগীর পা ঠান্ডা আছে, সেটা তো আপনারা দেখছেনই। তার সঙ্গে তার সঙ্গে ব্রেকফাস্টের সময় তার মাথা ব্যথা হয়। এটা কিন্তু অত্যন্ত দামি একটা সিম্পটমস। আপনারা 962 নাম্বার পৃষ্ঠায় যদি চলে যান, 962 নাম্বার পৃষ্ঠায় গিয়ে একটা যদি রুব্রিক্স দেখেন, সেখানে একটা রুব্রিক্স আছে, এক্সট্রিমিটিস কোল্ডনেস ফুড মর্নিং ব্রেকফাস্ট আফটার, খাওয়া দাওয়ার পরেই পাটা ঠান্ডা হচ্ছে, ডিউরিং হেডেক, যদি তখন মাথা ব্যথা হয়, ডিউরিং হেডেক, মাথা ব্যথা চলতেছিল, আপনি খাওয়া দাওয়া করেছেন, এরপরে আপনার পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আহা, দারুণ মেডিসিন সিপিয়া, দারুণ মেডিসিন সিপিয়া। করতেই পারেন। আপনি মানসিক কাজকর্ম করতে যাচ্ছেন, যেমন এই যে আমি এখন ভিডিওটা তৈরি করছি, কত রেফারেন্স বই সামনে আছে, সেগুলো পড়েছি, জেনেছি, এবং আমার যেটা নোট আমার কম্পিউটারে আছে, যেটা আমার সামনে খোলা, সেটা দেখে একটা একটা করে লাইন ধরে ধরে আপনাদেরকে বলছি, তাহলে এটা আমার মানসিক কাজ হচ্ছে, নিশ্চয়ই মানসিক কাজ হচ্ছে। এই সময় আমি যদি সিপিআর পেশেন্ট হতাম, তাহলে আমার পা কিন্তু হয়ে যেত ঠান্ডা, বা যারা সিপিআর পেশেন্ট তাদের কিন্তু পা হয়ে যাবে কি ঠান্ডা। এছাড়াও সিপিআর কর্ন আছে, কর্ন পাবেন, এবং সেই কর্নে কিন্তু মারাত্মক জ্বালাপোড়া করবে। তবে নিশ্চয়ই জানেন কর্নের মারাত্মক মেডিসিন অ্যান্টিমক্রুট, হুজা দিয়ে অ্যান্টিমক্রুট প্রেসক্রিপশন করলে কোনো কর্নের ক্ষেত্রে আপনারা বিফলে যাবেন না। যদি যান, তাহলে আপনার সেরা অস্ত্র হচ্ছে এই সিপিয়া, এই কি সিপিয়া। আচ্ছা, ঠান্ডার কথা বললাম, রিভার্স হয়ে গেল। তাহলে সিপিয়া শীতকাতরের দ্বারা কি পেলাম? আমরা জেনারেল চ্যাপ্টারে গিয়ে দেখব শীতকাতরতা, এবং পা ঠান্ডা থাকে, হাত গরম থাকে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা বলেই আজকের ভিডিও শেষ হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য। নেক্সট পয়েন্টে চলে যাচ্ছি, সেটা হলো আমরা সিপিআর দিকে যদি লক্ষ্য করি, এখন দেখবেন যে সৌন্দর্য বাড়ানোর জন্য মেয়েরা বিভিন্ন সার্জারি করে, ইনজেকশন দিয়ে ফেসকে পরিবর্তন করতেছে, কিন্তু সিপিআর এ ধরনের কোনো পরিবর্তন নেই। এর যদি লোয়ার লিপসের দিকে তাকান, লোয়ার লিপস তাকান, দেখবেন যে সেটা মোটা মোটা, মানে রুগীটার দিকে তাকিয়েই কেমন যেন মনে হবে সে যেন একটা অশ্লীল প্রকৃতির মেয়ে, ভালো লাগবে না। কিন্তু ডাক্তারদেরকে বলবো এ ধরনের কোনো চিন্তা করবেন না, কারণ আপনি আজকে ভিডিওতে শুনলেন এটা তাদের সিমটমস, আর এটা ইন্ডিকেট করে সিপিয়াকে চিন্তা করতে। আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার করি। এই রুব্রিক্সটা দেখতে হলে আমাদেরকে ফেজ বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে যেতে হয়। সেই চ্যাপ্টারে গিয়ে যদি আমরা দেখি, ওপরে একদম প্রথম দিকে যদি দেখি, তাহলে 355 355 দিকে দেখবেন যে ক্যান্সার অর আলসার, বিশেষ করে লোয়ার লিপসের আলসার ক্যান্সারের জন্য কিন্তু সিপিয়া খুব ভালো কাজ করে।
এছাড়াও লিপসের ডিসকালারেশন পেতে পারেন, আম মা ক্র্যাক পেতে পারেন। আপনারা এগুলো পেতে পারেন। দারুণ! বিশেষ করে যেটার জন্য আমি আপনাদেরকে রেপার্টরি বইয়ে নিয়ে আসলাম। ৩৯৩ নাম্বার পৃষ্ঠায় চলে যান। ৩৯৩ নাম্বার পৃষ্ঠায় দেখবেন মেইন রুব্রিক্স ১ম এ দেওয়া আছে সোয়েলিং লিপস। ফার্স্ট গ্রেড হচ্ছে সিপিয়া। তার ঠিক নিচেই দেখেন দেওয়া আছে সোয়েলিং লিপস লোয়ার। এই নিচের ঠোঁটটা ফোলা, সেখানেই দেখেন সিপিয়া 2nd গ্রেডে দেওয়া আছে। এছাড়াও আ সাবম্যান্ডিলিভ আ সাবম্যান্ডিবল গ্ল্যান্ডস ফুলতে পারে, প্যারোটিড গ্ল্যান্ড ফুলতে পারে। বিশেষ করে রাইট সাইড খুব ভালো কাজ করে সিপিয়া। বিশেষ করে রাইট সাইডে খুব ভালো কাজ করে সিপিয়া এবং ফেসে ওয়ার্ডসেও কিন্তু আমরা সিপিয়া পাই এবং কস্টিকাম স্যাঙ্গুইনিরিয়া সহ তাদের যেমন কপালে রিঙ্কেল আছে, ঠিক এটারও কিন্তু রিঙ্কেল পাবেন। ৩৯৬ নাম্বার পৃষ্ঠায় গিয়ে দেখবেন রিঙ্কেল ফরহেড বলে একটা রুব্রিক্স দেওয়াই আছে। সিপিয়াকে আমরা সেখানে 2nd গ্রেডে পাবো, কমপ্লিটে গিয়ে সেখানে আমরা 1st গ্রেডে পাবো। তাহলে আমরা সিপিআর লিফ সম্পর্কে জেনে গেলাম। এরপরে যেটা আমাদের এদের চেহারার দিকে যদি তাকাই তাহলে ফ্যাকাশে পাবো, হলুদ পাবো, পুরা চেহারাটা ফোলা, ফোলা পাবো এবং মুখে এই যে এইগুলাতে বিশেষ করে নাক এবং নাকের 4 সাইডে অ্যারাউন্ড দ্য নোজ এই ওপর দিয়ে এগুলাতে অসংখ্য ধরনের অসংখ্য ধরনের হলুদ ইয়েলো স্পট অন ফেস স্পেশালি অ্যারাউন্ড দ্য মাউথ অ্যান্ড লিপস। আমরা এই এই যে এই সিম্পটমসটা এটাও আমরা কিন্তু রেপার্টরি থেকে দেখতে পারি। রেপার্টরি থেকে দেখতে হলে কেন্টস রেপার্টরি যারা ঘাটেন তাদেরকে চলে যেতে হবে। আ ১ম এ চলেন ডিসকালারেশন রুব্রিক্সটা বের করি। ডিসকালারেশন রুব্রিক্সটা বের করার পরে যেমন বলেছি যে ফ্যাকাশে ধরনের, রাইট? আপনারাও পড়েছেন। তাহলে এক্ষেত্রে আমাদেরকে পেইল বলে একটা রুব্রিক্স আছে সেটা দেখতে হবে। পেইল বলে একটা রুব্রিক্স আছে আমরা দেখতে পারি PALA মানে ফ্যাকাশে, ফ্যাকাশে। এছাড়াও আ এছাড়াও হলুদ ধরনের যেটা আমি উল্লেখযোগ্যভাবে বলছি, যদিও জ্বরের সময় লাল স্পট আসতে পারে, তবে সেটা না। কারণ রোগী তো আর জ্বর নিয়ে আপনার কাছে আসবে না। ও নাপা-টাপা খেয়ে তারপরে না সারলে দেখেন আমি যে রোগীগুলো দেখি আমার পেজে এবং আমার YouTube এ ফলো আপ দেওয়া আছে। এই যে দেখেন এক গাদা রোগীর রিপোর্ট আমার কাছে এই যে, এক গাদা। এটা একটা ক্যান্সার রোগী, লিভার ক্যান্সার রোগী। এই যে এটা একটা ক্যান্সার রোগী। এই যে এটা একটা ক্যান্সার রোগীর কেস, এটা একটা ক্যান্সার রোগীর কেস। এগুলা সব ইন্ডিয়া ফেরত। এগুলো সব ইন্ডিয়া ফেরত। কি জঘন্য কথা বলে, তোমাদের পয়সা নেই তো এদেশে কেন চিকিৎসা নিতে এসছো? কি সাংঘাতিক কথা। এই যে মান্নান মিয়া এই রোগীটাকে এই কথা বলা হয়েছে। এই যে দেখেন অ্যাপোলো থেকে। তো যে দেশে এই ধরনের নোংরামি কথা বলছে তাদের এই ধরনের কথার দ্বারা কি বোঝা যাচ্ছে? তারা এই চিকিৎসার নামে এদেশের সমস্ত পয়সাগুলোকে তারা লুটে খাচ্ছে। এখন হয়তো এই কথার অনেকেই দ্বিমত পোষণ করবেন। আপনারা করেন। আমার কাছে বাস্তবতা এই যে এই কাগজগুলো বাস্তবতা। আপনার কাছে নাও হতে পারে। এগুলো আমার অভিজ্ঞতা। সবগুলো ক্যান্সার কেস। স্থান নেই কোনো। ৪ টা ৫ টা কেমো দিয়ে দিয়েছে। আর পয়সা নেই। শেষ সময় হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসছে। কেন? আগে সময় ছিল না? শেষ সময় আসো মিরাক্কেলের আশায়। এসে আপনার নাম শুনে এসেছি। আপনি অনেক ভালো ডাক্তার, অমুকজন ভালো হয়েছে। আমার ছেলেটাকে একটু দেখেন। ডাক্তার, আমার ছেলেটা ভালো হবে তো? বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। কেন? কি জঘন্য কথা বলে রুগীরা জানেন তো? তুমি যাও, ভালো হও, এরপরে আমি যাবো। কেন গো? ও ও ও এমন কোনো পাপ করে থাকতে পারে যে রুগীটার আশায় তুমি বসে আছো, ওর জন্য নিজের জীবন নষ্ট করে ফেলবে। তোমরা কেমন রুগী? তুমি আগে ভালো হও। আরে ও তো এমনও পাপ করতে পারে আল্লাহ ওকে ওর পাপ মোচনের জন্য ওকে নিয়ে নিবে হয়তো। সেজন্য তাকে রোগ দিয়ে মাফ করতেছে।
যেন সে তাও আল্লাহ বিল্লাহ করে। ভগবান বলে একবার ডাকে, আল্লাহ বলে ডাকে, গড বলে ডাকে, যিশু বলে ডাকে। সেজন্য তাকে এরম পাপ দিয়েছে। তুমি তার আশায় বসে থাকবে? তোমার তো এরকম নাও হতে পারে। এমনও হতে পারে তুমি তার পেছনে কোনো ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করতে গিয়ে তুমি আগেই ভালো হয়ে গেলে। কিন্তু এই রোগীগুলা সব এমন বহু কেস আছে। এই যে এইগুলা যে কাগজ আপনাদেরকে দেখালাম, এটা হলো এই গত 25-26 এর কাগজ। দেখেছি, মন ভরেনি কারণ আমার ১-২ ঘন্টার রুগী দেখে মন ভরে না। আবার এনেছি, আবার দেখতে হবে। তো ম সমাজে একটা কথা পরিচালিত আছে, "যার নাই কোনো গতি, সে গায় হোমিওপ্যাথি।" আসলে কথাটা সত্য। এমন একটা স্টেজে আসে বন্ধুরা কি বলবো? আর গিয়ে দুর্নাম ছড়ায় হোমিওপ্যাথি কাজ করে না। অসংখ্য কেস আমার পেজে আমি দিয়ে রাখতেছি, আমার YouTube এ দিয়ে রাখতেছি, যেগুলোকে আমি আমার চেম্বারে সুস্থ করে বাড়ি পাঠিয়েছি। ততটুকু হিম্মত, ক্ষমতা ওপরওয়ালা আমাকে দিয়েছে, আমি শিখেছি, আমি এপ্লাই করতেছি। আর সে জিনিসগুলোই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেখাচ্ছি। কোন symptoms গুলোর দাম বেশি? কোনগুলোকে আমাদেরকে স্মরণে রাখতে হবে। এই যে, এই যে চারিপাশ দিয়ে হলুদ হয়ে আছে, এগুলো দেখতে হলে ৩৬৩, ৩৬৪ পৃষ্ঠায় দেখবেন তাহলে হবে discoloration, yellow, mouth around, mouth around দেখে নেবেন। আচ্ছা, এটা গেল। নেক্সট হচ্ছে ঠোঁটের চারপাশে গেল। এখন আরেকটা বিষয় হলো এদের প্রচুর ঘাম হয়। She sweats profusely but especially in and about the genitals, back and axilla. এদের শরীরে প্রচন্ড ঘাম আছে। এটা মানে কোনো কথা নেই। মানে এরা যদি সামান্য একটু পরিশ্রম করে, নড়াচড়া করে, ১ জগ পানি তার শরীর থেকে বের হবে ঘাম আকারে। কিন্তু বিশেষ করে ৩ টা পয়েন্ট আপনারা মনে রাখবেন। একটা হলো ব্যাক, ২ নাম্বারটা হলো আ জেনিটাল অর্গান মানে ফিমেল জেনিটালিয়া পার্টস, ৩ নাম্বার হলো অক্সিলা। এই জিনিসটা, এই জিনিসটা বলছি, লক্ষণটা দেখতে হলে আমরা যদি ফিমেল জেনিটালিয়ায় যাই, ফিমেল জেনিটালিয়ায় যাওয়ার পরে আমরা যদি আ পার্সপিরেশন বলে আ রুব্রিক্স আছে, অনেক রেপার্টরিতে নাও থাকতে পারে। তবে হুম, পার্টিকুলারলি যদি না পান, তাহলে সেক্ষেত্রে আপনারা চলে যাবেন আ পার্সপিরেশন চ্যাপ্টারে। সেখানে গিয়ে রুব্রিক্স দেখে নেবেন যে পার্সপিরেশন, পার্সপিরেশন, সিঙ্গল পার্ট। সেখান থেকে লোয়ার পার্ট লিখতে পারেন। লোয়ার পার্ট অফ দ্য বডি। আ এছাড়াও আ চেস্টের মধ্যে গিয়ে পার্সপিরেশন, আ অক্সিলা, বগল দেখে নিতে পারেন। ব্যাকের মধ্যে গিয়ে ব্যাক বলে যে চ্যাপ্টার আছে চেস্টের পরে চ্যাপ্টার, সেখানে আ পার্সপিরেশন, পার্সপিরেশন রুব্রিক্স দেওয়া আছে। সেটার আন্ডারে রুব্রিক্স গুলো দেখে নেবেন। পার্সপিরেশন ৯০০ মনে হয় ৪৪ নাম্বার পৃষ্ঠায় আছে পার্সপিরেশন, নাইট, কোল্ড, যখন হাঁটছে তখন এবং সার্ভাইকাল রিজন। এগুলাতে প্রচুর পরিমাণে ঘাম হয়, দেখে নেবেন। আর বগলের যেটা বলছিলাম সেটা হলো চেস্টে যেতে হবে। চেস্টে গিয়ে ৮৭৮ নাম্বার পৃষ্ঠায় দেখবেন পার্সপিরেশন অক্সিলা বলে একটা রুব্রিক্স আছে এবং এবং দুর্গন্ধও আছে। বিশেষ করে মেন্স বিটুইন এই মাস আর পরের মাসের মেন্সের মাঝখানে প্রচন্ড পরিমাণে ঘাম হতে পারে, দুর্গন্ধ হতে পারে। অনেক জায়গায় দেখেছি আ বইতে যে অন্য কোথাও ঘাম নেই। শুধু বোথ ম্যামিতে প্রচন্ড ঘাম। সেটাও সিপিয়া কাভার করে। আপনারা দেখে নেবেন আমার কথাগুলো। রুব্রিক্স গুলো দেখে নেবেন এবং এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট সিম্পটমস। আচ্ছা। নেক্সট হচ্ছে এদের ফেসের দিকে যদি আবারও যাই, দেখবেন এরা সবসময় গোমড়ো মুখো হয়ে, বিষণ্ণ হয়ে
চেহারার দিকে তাকালেই দেখবেন যে এদের মধ্যে মনে হয় কিছু নাই। এরকম নিস্তব্ধ শূন্যতা নিয়ে এরা চলাফেরা করে, সমাজে বসবাস করে। এই যে যতগুলো ২ আ ভিডিওতে আলোচনা করছি, সিপিয়াকে না এই চেহারা দেখলেই আমি বুঝতে পারি যে এই ব্যক্তিই সেই ব্যক্তি। এবং ফিজিক্যাল মেকআপটা দেখলেই বুঝতে পারি। খুব বেশি আমাকে রোগীকে নিয়ে খেঁচাইতে হয় না। মানে কথা বলতে হয় না। আম কথা খরচও করতে হয় না। আপনারা যদি এটার এদের মেন্টাল কন্ডিশন দেখেন, the mental condition of the patient is quickly keeping with her general appearance. এদের মনের সাথে ফেসের মিল আছে। এদের মনের সাথে ফেসের মিল আছে। যেমন কি পাবেন? উদাসীনতা পাবেন, ইনডিফারেন্স, মারাত্মক লেভেলের দুঃখ মানে ওর থেকে দুঃখ আর দুনিয়াতে কারো আছে কিনা সন্দেহ। ন্যাট্রামের থেকেও বেশি। ন্যাট্রাম তো অতীতের কাহানি সব টেনে নিয়ে এসে দুঃখ প্রকাশ করে বা ওয়া নিয়েই থাকে। কিন্তু এর এরকম কিছু নেই উল্লেখযোগ্যভাবে। যদিও আমরা ন্যাট্রামের সাথে এর কম্পেয়ার করতে পারি। বাট ওই ন্যাট্রাম যেমন অতীতের সবকিছু নিয়ে যে বলতে ভালোবাসে, যে তার অতীতটা শুনবে সে হয় আপন বন্ধু। এ এমন উল্লেখযোগ্যভাবে করে না। কিন্তু এর চেহারা দেখলেই বুঝবেন যে এর না কত দুঃখ, আজও কিছু নাই। ওকে রাজরানী করে রেখেছে ওর হাসব্যান্ড। রাজরানী করে রেখেছিল বাবা। কিন্তু ওর প্রত্যাশা, ওর আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। এটাই মন খারাপ। আছে। এবং বড় প্রধান লক্ষণ হলো, সে হলো উদাসীন। স্বামীর প্রতি, সংসারের প্রতি, কাজের প্রতি, ছেলে সন্তানের প্রতি, মা-বাবার প্রতি, শ্বশুর-শাশুড়ির প্রতি সবকিছুর পরে উদাসীন। তো আমি এক জায়গায় এক ক্লাসে আরকি আমি পড়াচ্ছিলাম সিপিয়া। তো আমার এক ছাত্র বলতেছিল, "স্যার মাইরের উপরে ওষুধ নাই? তো সিপিয়া না দিয়ে স্যার পিটানো লাগবে।" আসলে হাসতেছিলাম কথাটা শুনে। আসলে মারের উপরে ওষুধ নাই কথাটা এরকম না। ওকে যতই মারেন কাজ হবে না, ওকে আগে সিপিয়া দেন। 1M, 10M ১ টা ২ টো ডোজ দেন। দেখেন আর মার লাগবে না, ও একদম সোজা হয়ে যাবে। সোজা হয়ে যাবে। মারলে তো মানুষ ভালো হয় না, বরং খারাপ হয়। আজকে আমাদের সমাজটা নষ্ট হয়ে গেছে। খুনাখুনি হচ্ছে হিংসার কারণে। এগুলা কে তৈরি করলো? পরিবার কি এগুলাই শিক্ষা দিল? আগামীর ভবিষ্যতের সূর্য সন্তানগুলো কিভাবে নষ্ট হচ্ছে? যারা একটু ভালো তারা তড়িঘড়ি করে দেশ ছেড়ে চলে যাচ্ছে। এদেশে এইভাবে যদি যেতে থাকে, ভালোরা যদি সব চলে যায়, তাহলে ওই ভালো মানুষগুলোকে নিয়ে, ভালো মেধাবী স্টুডেন্ট গুলোকে নিয়ে অন্য দেশ ইমপ্রুভ করতেছে। কিন্তু আমার দেশ সেটা বুঝতেছে না। চোর, বাটপার, সম্পদ আত্মসাৎকারীরা সব গিয়ে দেশ পরিচালনা করছে। যাদের মাথাটা অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন। চাকরিতে ঢোকেই আমি তো সোশ্যাল মিডিয়াতে অনেক সময় দেখি, এত লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছি তো পয়সা ইনকাম করব না। আহ! কি সুন্দর মেন্টালিটি। তুমি কোন ওরসের সন্তান গো? মানে কোন ওরসজাত মায়ের সন্তান? তোমার মা কেমন ছিল, বাবা কেমন ছিল? তোমাকে পারিবারিক শিক্ষাটা দিতে পারেনি। খুব আফসোস লাগে। অথচ কোরআন হাদিসে প্রত্যেকের ধর্মীয় বইতে কি লিখা আছে? যেটা তুমি নিজের জন্য ভালো মনে করো, সেটা অপরের জন্যও ভালো মনে করো। আছে না? লিখা আছে তো। তাহলে তোমরা কি করছো? শেয়ার করবেন ভিডিওগুলো। মানুষ শুনুক, জানুক। সুস্থ হইতে হবে। মন সুস্থ না হইলে সম্ভব না। আজ দেখতেছেন তাপমাত্রা কত বেশি। কেন? এগুলো আপনার পাপের ফল। এগুলো আপনার সুদ খাওয়ার ফল। এগুলো আপনার ঘুষ খাওয়ার ফল। আমি আমার জীবন দশায় দেখেছি, আমার গ্রামে দেখেছি, আমার শহরে দেখেছি, বৃষ্টি নেই। গুটি কয়েক ১০-১৫ জন লোক, আমার নিজে চোখে দেখা আমি বলছি, ১০-১৫ জন লোক ফাঁকা একটা মাঠে গিয়ে ইস্তেস্কার নামাজ পড়ে এই হাতটা তুলেছে, কোথা থেকে যে কালো মেঘ হয়ে বৃষ্টি হয়েছে ওই এলাকায়।
আমার গা এখনো শিহরণ দিয়ে উঠতেছে। আমি নিজে চোখে দেখেছি। কিন্তু আমার বাসার পাশেই স্টেডিয়াম। স্টেডিয়াম ভর্তি মানুষ ইস্তেস্কার নামাজ পড়ল। তাপ, শহরের তাপ তো কমা দূরের কথা, বরং আরো বাড়তেছে। এরপরেও কি আপনারা সচেতন হবেন না? এরপরেও যে উপরে একজন বসে আছে, নিয়ন্ত্রণ করতেছে, তাকে কি স্মরণ করে নিজের হিংসা, নিজের হিংসা, আত্মসাৎ, চুগলখড়ি, মিথ্যা কথা বলা, জেনা করা, এগুলো থেকে কি বাঁচবেন না? ভেবে দেখেন আমার কথাগুলো বাস্তব নাকি অবাস্তব? চিন্তা করে দেখেন। সিপিয়া বলতে গিয়ে কথা বললাম। সবসময় মন খারাপ করে বসে আছে। উদাসীনতা, কিছু ভালো লাগে না। একটা কাজ করবে ডিসিশন নিচ্ছে। বাট নো, ভালো লাগতেছে না। ভালো লাগতেছে না। নিকট আত্মীয় কেউ বেড়াতে আসছে, পছন্দ করে না। বাড়িতে শ্বশুর থাকুক, পছন্দ করে না। শাশুড়ি থাকুক, পছন্দ করে না। ফলে কারো কাছেই তার গ্রহণযোগ্যতা নেই। কারো কাছেই তার গ্রহণযোগ্যতা নেই। শাশুড়ি থাক, একটু গল্প হবে। এই যে আকাঙ্খাটা, এই আকাঙ্খাটাই তো তার মধ্যে নেই। এই আকাঙ্খাটাই তার মধ্যে নেই। কারণ কি জানেন? এরা থাকলে না এদের মানে অস্বস্তি বাড়তে থাকে। অস্বস্তি বাড়তে থাকে। ক্ষোভ তৈরি হতে থাকে। রাগ তৈরি হতে থাকে। কেন? অহেতুক, অহেতুক। এরা, এরা মারাত্মক ইরিটেবল। এরা মারাত্মক ইরিটেবল। মানে খিটখিটে রাগ। একটুতে কিটকিট করে ওঠে। দাঁতে দাঁত পিষতে থাকে একটুতেই। সবকিছুর বিষয়ে অসন্তুষ্ট বললাম, এবং এই যে আমরা কথা বলছি, হাসি মজা করে আপনাদের সঙ্গে আলোচনা করছি। কিন্তু এই সিপিআর মধ্যে না কখনো কিন্তু হাসি মজা দেখতে পাবেন না। একটু আনন্দ, একটু উল্লাস, আ একটু উম মানে হাসি মুখে কথা বলা, এরকম কিছু পাবেন না। এরা সবসময় মনমরা হয়ে আছে। তো আছে, কি বলবো বলার মতো নয়। সবকিছুতে বিরক্তি, সবকিছুতে অসন্তুষ্ট। এর মধ্যে থাকবেই। এইরকম থাকতে, থাকতে আ এদের মানসিক অবস্থাটা এমন একটা জটিল আকার ধারণ করে, এমন একটা জটিল পথে প্রবেশ করে, আর কিছু ভাল লাগে না। ভালো কথাও ভালো লাগে না। ভালো কথাও ভালো লাগে না। সবকিছু তাকে অসহনীয় করে তোলে। ফলে তারা একটা সময় কিন্তু আত্মহত্যার দিকে ঝুঁকে। একটা সময় আত্মহত্যার দিকে ঝোঁকে। এদের কোনো অতীত নেই, এদের কোনো ভবিষ্যৎ নেই, এদের কোনো বর্তমান নেই। কারণ একে যদি অতীতের কথা বলেন, তাও অসন্তুষ্ট ছিল। এদেরকে যদি ভবিষ্যতের কথা শুনতে যান, তাও অসন্তুষ্ট পাবেন। এদেরকে নিয়ে যদি বর্তমানের কথা বলতে চান, তাও সেই অসন্তুষ্ট তাই এদের মধ্যে পাবেন। প্রচণ্ড অতৃপ্তি, প্রচণ্ড হতাশা পাবেন। কে বেশি হতাশাগ্রস্ত হয়? যার কর্মের থেকে যার আকাঙ্ক্ষা বেশি, যার কর্মের থেকে আকাঙ্ক্ষা বেশি, সে ঘরের মধ্যে শুয়ে থেকে স্বপ্ন দেখছে সিঙ্গাপুরের সেই টাওয়ারে আমার একটা ফ্ল্যাট হবে। তাহলে কোনোদিন হবে? কোনোদিন হবে না। কোনোদিনই হবে না। ঠিক কাজ নেই। সারাদিন তো এইরকম, ওই যে বললাম তো, তার অতীতটাও অসন্তুষ্ট, বর্তমান, ভবিষ্যৎ সব। তাহলে তার মধ্যে হতাশা আছে। আর এই হতাশাগ্রস্ত মানুষরা কি করবে? ফলে কোনো কাম পায় না। একটা কাম ভেরি, হ্যাঁ, হেয়ার মার্কস আর ভেরি ল্যাক্রিমেশন। চোখ দিয়ে পানি পড়তেছে। ল্যাক্রিমোস, সে কান্না করতেছে অহেতুক। এদিক থেকে আমরা নিশ্চয় ইগনেশিয়া পালসেটিলার মতো ওষুধগুলোকে স্মরণ করতে পারি। এবং তারা ফ্রিকোয়েন্টলি কাঁদতে থাকে। ফ্রিকোয়েন্টলি, হর হামেশায় এরা কান্নাকাটিতে লিপ্ত থাকে। হর হামেশায়। আবার এই যে হতাশার কথা বলছিলাম না? যে শুয়ে থেকে স্বপ্ন দেখছে। তো এই হতাশাটা একটা সময় কি হবে?
তার মধ্যে আ হিংসায় পরিণত হবে। সে তো পারতেছে না। ধরেন যে আপনারা ২ ভাই, আপনার ওয়াইফ, তার ওয়াইফ। আপনার ভাইয়ের ওয়াইফ। তো আপনার ওয়াইফ সারাদিন ঘরের মধ্যে বইসা থাকে। কোন কিছু ভাল লাগে না, আপনার সাথে ভালো আচরণ করে না। এখন আপনার ভাইয়ের ওয়াইফ তার আপনার ভাইয়ের সঙ্গে ভালো আচরণ করছে, ঠিকমতো কাজকর্ম করছে, বাড়িঘর পরিষ্কার রাখতেছে, আসবাবপত্র সব দেখে শুনে রাখতেছে। আপনার ভাই, আপনার ভাইয়ের ওয়াইফের মধ্যে বন্ডিংটা খুব ভালো। এই যে তাদের যে ভালো দিকটা, তাদের সম্পর্কটা, তাদের লাভ, তাদের আত্মার মেইলটা, এটা দেখে তখন আপনার বউ বলে, "ওরে তোমরাই এই গন্ডগোলটা পাকাইছো মনে হয়।" অহেতুক সন্দেহ, প্রতিহিংসা, কিন্তু সে কাম করে না। কিন্তু সে কাম করে না। স্বামীর সেবাটা করে না। কারণ স্বামী তার কাছে অসহ্য। aversion to husband দেখেন কি আছে সিপিয়া ছাড়া। স্বামী অসহ্য। সন্তানকে দেখভাল করছে না কিন্তু চাচী খুব ভালোবাসতেছে। চাচীর কাছে চাচীও মায়ের মতো। তার কাছে যাচ্ছে, "আল্লাহ তুমি আমার সন্তানগুলোকে পর্যন্ত কিনে নিলে। আজ আসুক খালি আমার শ্বশুর আব্বা। একটা ভিত করেই ছাড়াবো।" ওরে হতচ্ছাড়া! তোর মতো নাট বল্টু ঢিলা তো তোর শ্বশুর না। আছে, কথা মিলতেছে। এই যে কথাগুলো বলতেছি না, ওই যে রোগীদের আচার ব্যবহার দেখে। আমি কিছুদিন আগে ঢাকায় একটা রোগী দেখতেছিলাম অটিস্টিকের। বাচ্চাটাকে ২৪ টা ঘন্টা ইলেকট্রিক ডিভাইসের মধ্যে দিয়ে মা নিজেও ইলেকট্রিক ডিভাইসে সোশ্যাল মিডিয়াতে কাজ করছে। ফ্রিল্যান্সার। একদিন ভিডিও করে দেখাচ্ছে, "এই যে দেখেন আমার বাচ্চা।" এগুলো নিয়ে সবসময় সময় কাটায়। সে ইংলিশ ছাড়া কথাই বলতে পারে না। বাংলা ভাষার জন্য যে এত সংগ্রাম করল, ইংরেজি ছাড়া কথাই বলতে পারে না। কি একদম কিন্তু মাঝে মাঝেই সে বাচ্চাটা হাইপার হয়ে যাচ্ছে। ওই ইলেকট্রিক ডিভাইস গুলোকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। মাকে মেরে শেষ করে দিচ্ছে, চুল টেনে শেষ করে ফেলছে, খামচে শেষ করে ফেলছে। কেন? কেন? বাচ্চা পেটের মধ্যে শিখেছিল ইলেকট্রিক ডিভাইসের কথা? আল্লাহর কাছে ইলেকট্রিক ডিভাইস ছিল? তোমাদের এগুলো দেখে আজ সে ইলেকট্রিক ডিভাইসের প্রতি আক্রান্ত। না পেলে ভাঙচুর করছে, তোমাকে মারছে। আর উক্ত মহিলা দোষারোপ করতেছে তার শাশুড়ি নাকি তার ছেলেকে বান মেরেছে। বোঝেন কত বড় থোজা আর ভেরেট্রামের রোগী। হাসলাম মুচকি। কি ভুলবো বলেন? এ ধরনের কথাগুলো শুনে না হেসে যাবো কোথায় আমি? না হেসে যাবো কোথায় আমি? হাসলাম। হেসে ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিলাম আর বললাম, "ইলেকট্রিক ডিভাইস থেকে সরিয়ে রাখবেন।" তো এই যে সেখান থেকে প্রতিহিংসা তৈরি হচ্ছে। সবাইকে বকবে, মারবে, ধরবে সেটা তৈরি হচ্ছে। হিংস্রতা, ক্ষোভ এগুলো চড়ে উঠছে এবং কথা বলার সময় বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে সে কথা বলে। সেগুলো সবসময় নেগেটিভ। নেগেটিভ কিছু সাইন দেখিয়ে সে কথা বলতে পারে। এগুলো যদি আমরা মেলাই না, এই যে লক্ষণগুলো বললাম, গন্ডগোল বেঁধে যেতে পারে প্লাটিনার সাথে। মানে কম্প্যারিজন করতে হবে এক্ষেত্রে। প্যালাডিয়াম, লেলিয়াম টিগলিয়াম, কস্টিকাম, ন্যাট্রামিউর, পালসেটিলা এগুলার সাথে কিন্তু বেশ আমরা দেখতে পাই এবং বিশেষ করে যে ল্যাক্রিমাল মুড কান্না করার যে বিষয়টা সেটা তো খুব সহজেই চলে আসে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। মেন্টাল সিম্পটমস গুলো আপনারা কেন্টস রেপার্টরিতে ঢুকে দেখে নেবেন। যেমন অ্যাভারশন টু হাসব্যান্ড বলছিলাম ৯ নাম্বার পৃষ্ঠায় আছে। বলছিলাম যে আশেপাশের আত্মীয়স্বজন কাউকে সে পছন্দ করে না, সহ্য করতে পারে না। সেক্ষেত্রে অ্যাভারশন মেম্বার অফ ফ্যামিলি টু ৯ নাম্বার পৃষ্ঠায় আছে দেখবেন। এছাড়াও কাজকর্ম, কাজকর্ম, অফিস, আদালত এগুলো তার কিছুই পছন্দ না। সবকিছুতেই তার বিমুখতা অ্যাভারশন আছে। সেক্ষেত্রে আপনারা ১০ নাম্বার পৃষ্ঠায় গিয়ে দেখবেন বিজনেস অ্যাভারশন টু
মানুষজন পছন্দ করে না। ১২ নাম্বার পাতাতে দেখবেন যে লিখা আছে আ আ আপনার হচ্ছে কোম্পানি অ্যাভারশন 2 এবং আ যখন সে একা থাকে তখন তার হাসব্যান্ড, তার ছেলে সন্তান কেউ যদি তার পাশে না থাকে, তার খুব ভালো লাগে সেটাও দেখবেন ১২ নাম্বার পৃষ্ঠায় দেওয়া আছে। কোম্পানি অ্যাভারশন টু অ্যামেল, হোয়েন অ্যামেল তখন যখন সে আ একা থাকতেছে এবং ১৩ নাম্বার পৃষ্ঠায় গিয়ে দেখবেন বললাম কোনো কিছুর ওপরে সে মনোযোগ সংযোগটা করতে পারছে না। বিক্ষিপ্ত মনোভাব সেজন্য রুব্রিক্স দেখতে হবে কনসেনট্রেশন, ডিফিকাল্ট অথবা কনফিউশন অফ মাইন্ড অথবা কন আ আ আ আ আ কনসেনট্রেশন সরাসরি রুব্রিক্সটা দেখতে পারেন। ১৩ ১২-১৩ নাম্বার পৃষ্ঠায় মেবি আছে, ১৩ নাম্বার পৃষ্ঠায় আছে। দেখে নেবেন। এছাড়াও এরা যখন রাগ করে বললাম তো এরা খুব ইরিটেবল, খুব খিটখিটে স্বভাবের। যখন রাগ করে তখন কিন্তু বন্ধুরা সান্ত্বনা ভুল করেও দিবেন না। মাইর-টাইর খেয়ে চলে আসা লাগবে। কারণ এরা সান্ত্বনা সহ্য করতে পারে না। এরা কিছু একটা বলছে, সেখানে আপনি যদি বাধা সৃষ্টি করেন, সেটাও এরা সহ্য করতে পারে না। ১৬ নম্বর পৃষ্ঠায় ২ টো রুব্রিক্সই খুব সুন্দর করে দেওয়া আছে দেখবেন। কনসোলেশন, অ্যাগ্রাভেশন অ্যান্ড কন্ট্রাডিকশন, ইনটলারেন্স অফ রুব্রিক্স গুলো দেখে নিয়েন। এই যে এভাবে যদি পড়তে থাকেন না, হয়ে যাবে আমার মতো, অসুবিধা নেই। এছাড়াও আ শারীরিক মানসিক কাজকর্ম করলে কষ্ট বাড়ে। ৪১ নাম্বার পৃষ্ঠায় আছে এক্সারশন অ্যাগ্রাভেশন ফ্রম মেন্টাল দেখে নেবেন এবং এক্সাইটমেন্ট পারস্পিরেশন ডিউরিং যখন সে ঘামতেছে তখন তার মধ্যে খুব এক্সাইটমেন্ট কাজ করে। ঠিক আছে? আ ইরিটেবিলিটি বলছিলাম, খিটখিটে মেজাজি ৫৭ নাম্বার পৃষ্ঠায় পাবেন। পাস আ আ frustration of mind এদের মনের এমন একটা পর্যায়ে চলে গেছে, ওই যে বললাম তার ফিউচার, তার বর্তমান, তার অতীত সবকিছু নিয়ে, সবকিছু নিয়ে এক্কারে গোল্লায় চলে গেছে। সেক্ষেত্রে frustration of mind বলে যে রুব্রিক্সটা আছে সেটা নেওয়াই যেতে পারে। এবং সবসময় মন খারাপ করে থাকছে, ৭৫ নাম্বার পৃষ্ঠায় একটা রুব্রিক্স দেখবেন স্যাডনেস, মেন্টাল ডিপ্রেশন অফ লেখা আছে। এছাড়াও এরা শব্দ সহ্য করতে পারে না। এছাড়াও এরা গান সহ্য করতে পারে না। সেক্ষেত্রে ৭৮ নাম্বার পৃষ্ঠায় গিয়ে ৭৯ নাম্বার পৃষ্ঠায় গিয়ে ২ টো রুব্রিক্স দেখতে হবে। সেনসিটিভ মিউজিক টু গান সহ্য করতে পারছে না, শব্দ সহ্য করতে পারে না। সেনসিটিভ নয়েজি টু, সেনসিটিভ নয়েজি টু এবং প্রচণ্ড রকমের সেনসিটিভ হয়ে থাকে মাসিকের ঠিক ২ দিন আগে। মাসিকের গ আ ঠিক ২ দিন আগে। এছাড়াও এরা আ প্রার্থনা করতে গিয়ে মসজিদে হোক, মন্দিরে হোক, জায়নামাজে হোক, অনেক সময় অজ্ঞান হয়ে যায়। এই জিনিসটাও দেখা যায় এবং এরা যখন কান্না করে তখন যদি যে বলেন যে, "আদরে বউ গো, থামো গো আর কাঁদো না।" সে কান্নাতে আরো গিয়ার বাড়িয়ে দেবে, ভলিউম বাড়িয়ে দেবে, আরো জোরে, জোরে কাঁদতে থাকবে। উইপিং ইনভলিন্টারি পেজ নাম্বার ৯৩ তে এবং উইপিং কনসোলেশন অ্যাগ্রাভেশন সান্ত্বনা দিলে আরো বাড়ছে সেটা আ সেটাও ৯৩ নাম্বার পৃষ্ঠায় দেখে নেবেন এবং কাঁদতে, কাঁদতে তার অসুস্থতার বর্ণনা দেয়। ৯৪ নাম্বার পৃষ্ঠায় রুব্রিক্স আছে উইপিং টেলিং অফ হার সিকনেস হোয়েন সে কাঁদতে, কাঁদতে তার রোগের বর্ণনা দিচ্ছে। এগুলো ছাড়াও আরো অনেক মূল্যবান রুব্রিক্স আছে, লক্ষণ আছে। তবে প্রেসক্রিপশনের জন্য আমি যেই লক্ষণগুলো সবসময় বেশি ফলো করি মেন্টাল কেন্দ্রিক, জেনারেল কেন্দ্রিক সেগুলো আপনাদের সঙ্গে আলোচনা করা হলো। আমরা নেক্সট এর ভিডিওতে সিপিআর মাথাসহ অন্যান্য পার্ট গুলো নিয়ে আলোচনা করব। আপনারা দেখছেন, উপকৃত হচ্ছেন জেনে আমি অত্যন্ত আনন্দিত। নিশ্চয়ই আপনারা ভিডিওটা শেয়ার করবেন। বলছি না এমনি শেয়ার করতে। যদি ভালো লাগে, যদি উপকার আসে আপনাদের হয়, আপনারা শেয়ার করবেন। দোয়া করবেন আমার জন্য যেন এরকম আ প্র্যাকটিসে কাজে লাগিয়ে যে সিম্পটমস গুলো পাচ্ছি, এগুলো নিয়ে নিত্য নতুন ভিডিও রেপার্টরি সহ আলোচনা করতে পারি। আজ এখানেই রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।